হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে বিদর্ভ নগরে, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতারে কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নেড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার। বনলতা সেন। বোধের উত্তরণ ঘটানোর পর আমরা বনলতা সেন সেই দারুচিনি দ্বীপে চলে গেলাম। এক অসাধারণ আবহ নীলাংশুক তৈরি করেছিল এবং আমার মনে হচ্ছিল যে এই আবহ থেকে যেন আমি বেরিয়ে না আসি। কিন্তু একটা শেষ তো হয়, সব কিছুরই একটা শেষ থাকে। তো এই আবহরও একটা শেষ রইল এবং সেখান থেকে এই আবহটা আমার হৃদয়ে রয়ে গেল। বাহ্যিক মানুষটা আমি বেরিয়ে এলাম আপনাদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য। যাই হোক, এই যে একটা জায়গা, অর্থাৎ রবীন্দ্রনাথ যে কথাটা বললেন সোনার তরীতে, সেই যে
বোধ বা অনুভূতির জায়গা, সেটা যেন কোথাও কমপ্লিমেন্ট করছেন আমার জীবনানন্দ দাশ শেষে যখন বলছে যে মাথার ভেতর কোনো এক বোধ কাজ করে, যে বোধ আমাদের মানুষ হতে শেখায়। আমাদের এই যে আমরা মানুষ বলে নিজেদেরকে দাবি করি, তার কারণ তো সেই বোধ, আর তো কিছু নয়। না হলে তো বাকিটা পৃথিবীর অন্যান্য যে সমস্ত প্রাণীকুল আছে তার মতনই আমরাও একটা প্রাণী। এই মানুষ হওয়ার জায়গাটাই তো বোধের জায়গা, আর সেই বোধই পারে বনলতা সেনের, দারুচিনি দ্বীপের সেই বনলতা সেনকে আবিষ্কার করতে। যাই হোক, এই রকম যখন একটা সময় আমরা কাটাচ্ছি, আমি আমার কথা একটু কমিয়ে আনি, বরঞ্চ আমরা কবিদের কথায় আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তো এবার আমরা কোথায় যাব তাহলে? এবারে আমি জয় গোস্বামী, আচ্ছা, আজকের দিনের আমাদের প্রিয় কবি, একটি মিষ্টি প্রেমের কবিতা। বেশ, মানে বনলতা সেনের সেই স্বপ্ন থেকে আমরা বাস্তবের মিষ্টি প্রেমে চলে আসবো, একদম বাস্তব। এবং আমাদের পথ দেখাবেন জয় গোসাই। ছোট্ট কবিতা। যখন স্বপ্ন আছে তাহলে সেই স্বপ্নে মানে একটা ভাষাও আছে, কারণ ভাষা মানে ভেসে যাওয়া আছে, আমরা কতটা ভাসতে পারি সেটা দেখার। বেশ, সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। সে যদি তোমার ছেঁটে দেয় পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। আচ্ছা, শাখা থেকে যদি ফেলে দেয় নিচে তোকে, কি আর করব, জড়িয়ে ধরব ওকে। বলো, কি বলবে আদালত? কিছু বলবে কি এর পরও? যাও, আজন্মকাল অশান্তি ভোগ করো। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুঃখেরও শ্বাস? লোকে তবে করে কি সুখেরও তরে, এমনও দুঃখেরও আশ। এই যে এক শব্দ সত্যি কীরকম পাল্টে দিতে পারে, একটা মুহূর্ত থেকে আর একটা মুহূর্তে নিজেদেরকে নিয়ে যেতে পারে, তো সেটা শব্দের একটা ক্ষমতা। তবে আমি এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে থাকতে থাকতে ডুবে যেতে যেতে পিসিআর কখনো কখনো আমাকে আবার সেই আমার ফর্মে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক যেমন এখন বলছে আমাদের ভেতরে সুমন পিসিআর, সুমন আছে, সুমন বলছে সুজয়দা এবার কিন্তু ওই অংশগ্রহণ যারা করবে তাদের কার্ডটা নিতে হবে। তো নিতে তো হবেই, তার কারণ আপনাদের তো একটা জিজ্ঞাসা থাকে আমাদের অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করবেন। তো সেই কথাটা এবার একটু জানিয়ে রাখি যে আমাদের একটা টেলিফোন নাম্বার আমরা দিচ্ছি 9836323248। এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমি আরও একবার বলছি 9836323248। এই নাম্বারে আপনি প্রতিদিনই সকাল 10টা থেকে
সন্ধে 6টার মধ্যে ফোন করে এই অনুষ্ঠানে আপনি কিভাবে অংশগ্রহণ করতে পারেন, অন্যতম একজন শিল্পী হয়ে উঠতে পারেন এই অনুষ্ঠানে, তার জন্য বিশদ বিবরণ আপনি এখানে পাবেন। তো যাই হোক, আমার এই রকম একটা যে কি বলে রোজগারের কাজ আর কি, তো সেটা আপাতত সারা হলো। এবার আমরা আবার একটু হারিয়ে যাই শব্দ এবং কথার দেশে। এবং এই যে নীলাংশু, দেখো একজন কবিকে দিয়ে আর একজন কবিকে পাওয়া, ঠিক ঠিক আমরা জয় গোসাইকে দিয়ে আবার রবীন্দ্রনাথকে পেলাম। অসম্ভব রকমভাবে কবির সঙ্গে কবিতার সঙ্গে কবিতার একটা মেলবন্ধন চললো আর কি। তো এই পর্বে আমরা এরপরে কিসে যাব? এই পর্বে জয় গোস্বামী তো আজকেরই কবি, একদম আজকের কবি, যে মানে যিনি হয়তো আমার আশেপাশে আছেন এরকম কোনো কবি, তার কবিতা, কারণ একদম সাম্প্রতিক প্রাসঙ্গিক যে প্রশ্ন আমাদের মনের মধ্যে সবসময় জেগে উঠছে, অগ্নুৎপাত ঘটাচ্ছে বলতে পারি, সেই প্রশ্ন। সামনে আসছে দুর্গাপুজো, শুধু তো মাটির পুজো নয়, এ তো একটা প্রকৃত পুজো হওয়া দরকার, এটাই আমি মনে করি। তাই হাতে গোনা কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মূর্তি প্রায় রেডি, প্যান্ডেলও, থিমও। তাই দুর্গাকে নিয়ে কোনো একটা কবিতা, হয়তো এমন কোনো কবি যিনি আমার আশেপাশে আছেন, সেই কবির কবিতা বেশ আমরা শুনবো। তবে তার আগে আমি নীলাংশুকের কাছে যাব একটু। নীলাংশুক, এই যে বাদ্যযন্ত্রটি আমরা শুনলাম, এই বাদ্যযন্ত্রটি মানে নাম কি এবং এটা কোথাকার বাদ্যযন্ত্র? ঠিক এটি নাম টং ড্রাম। আচ্ছা, মানে টং বা টাং শব্দটা মানে আমাদের যে ভোকাল কর্ডস বা যেখান থেকে আমাদের শব্দ উৎপন্ন হয় সেইখান তার সাথে একটা মানে রিলেশন আছে। অর্থাৎ যে শব্দ, যে যন্ত্র কথা বলে, সেই জায়গা থেকে এই যন্ত্রের উৎপত্তিটা। মেটালিক একটা ইনস্ট্রুমেন্ট এবং খুবই সূক্ষ্মতার সাথে তৈরি করতে হয়, কারণ মানে খুব প্রপার সুন্দর কাটিং বা শেপিং না হলে আমাদের দর্শকদের যদি যন্ত্রটা তৈরি করা যায় না। দেখিয়ে যদি একটু বলো তাহলে। হ্যাঁ, মানে এটা ছোট বড় বিভিন্ন রকম মাপের হয় আর কি, বিভিন্ন রকম শেপ সাইজের হয়। এই যে যা কিজ আছে এর থেকে অনেক বেশি কিজের হয় এবং পার্টিকুলার কিছু স্কেল ভিত্তিক হয় আর কি। হ্যাঁ, তো সেইটা একটা জায়গা আছে এবং এরই একটা বড় ভার্সন হচ্ছে হ্যান্ড প্যান, তো যেটা মূলত ইউএস, কিউবা এরকম বহু দেশে দেখা যায়। এবং মানে যন্ত্রটার খুব মজা হচ্ছে, যন্ত্রটা মেটাল অর্থাৎ ধাতব যন্ত্র, পারকাশন কিন্তু ধাতব যন্ত্র, এবং এমন পারকাশন যা সুরও তৈরি করে। মানে আমরা জানি যে পারকাশন মানে সেটা শুধুমাত্র তাল তৈরি করে, ছন্দ তৈরি করে, ছন্দ বা রিদম, কিন্তু এটা এমন একটা, যেমন তবলা কিন্তু মানে আমি 10টা তবলা যদি নিয়ে বসা যায়, তবলা কিন্তু গান গাইতে পারে, তবলা গান গাইতে পারে। তেমনি এই টং ড্রামও তাই, টং ড্রাম কিন্তু গান গাইতে পারে আর কি। মানে এটা এমন একটা যন্ত্র এবং সত্যি খুব সূক্ষ্মভাবে মানে খুবই সূক্ষ্ম হাতের কাজ এই যন্ত্র বানানো। তো সেইটা আর কি, মানে এটা যেহেতু স্বপ্নময়তার কথা হচ্ছে, সামহাও আমার মনে হয় যে আমি এই যন্ত্রটা যদি আমরা ইউজ করি এই কবিতাটার ক্ষেত্রে। বেশ, তো আমরা এবার এই যে আসন্ন শারদ উৎসব, সেইখানে যে আমাদের মূল নায়িকা আর কি দুর্গা, তো সেই দুর্গাকে নিয়ে একটা যখন কবিতা শুনবো, তাহলে তার আগে কি একটা আবহ তৈরি করতেই হবে। তবে আমার কাছে মানে দেখো, পুজো তো বরাবরই মানে ছোটবেলা থেকে এ যাবৎ এখনো অবধি মানে যে সময় দাঁড়িয়ে আছি বা যেই সবকিছু নিয়ে চলছি, আমার কাছে কিন্তু দুর্গা যেমন ইউনিভার্সাল মাদার, যেমন মাদার ফিগার, মানে দুর্গার যে মেটাফোর, সেই মেটাফোরের যে পরিভাষা, তো আমার কাছে দুর্গা কিন্তু অনেক রকমের, মানে অনেকটা তার ব্যাপ্তি, মানে সেই ব্যাপ্তিটা হচ্ছে, আমি বলছি আমার কাছে দুর্গা মানে কিন্তু যে মহিলা বা যে মানুষটি দীর্ঘদিনের লড়াইয়ে মানে পুরুষের থেকে কম শক্তিশালী নয়, তার হাত পায়ের গড়নও হয়তো খানিকটা পুরুষশালী হয়ে গেছে, মানে তার এতটাই জোর। হ্যাঁ, মানে এবং তিনি একটি লোকাল ট্রেনের ভেন্ডারে যেতে এবং তার মানে যেটাকে আমরা বলি না যে তোমার লাজ হচ্ছে না বা তোমার লজ্জা লাগছে না, সেই লজ্জা বা লাজের সীমাও তিনি অতিক্রম করে গেছেন, কারণ তিনি এতটাই ক্ষমতাশালী। তো আমার কাছে দুর্গা কিন্তু সেই রকম, সেই শঙ্খ শুধু পূজার শঙ্খ নয়, সেই শঙ্খ যুদ্ধের শঙ্খ। সেই যুদ্ধ কিন্তু আমাদের ভেতরকার যুদ্ধ, মানে আমাদের একে অপর, মানে এই নয় যে অস্ত্র নিয়ে লড়াই, তা নয়। তো সেই লড়াই যে দুর্গারা লড়ছে, সেই দুর্গা কিন্তু সারা বছর সেই দুর্গার পুজো চলে আর কি আমাদের মধ্যে। সেই মা, আমার মা, তোমার মা, আমাদের ঘরের প্রত্যেকের মা, দিদি, বোন, এবং সেই দুর্গা আপনাকে আমি সেই দুর্গার কথাই বলবো, এবং আমার বাজনাতেও সেই দুর্গাকেই আমি চেষ্টা করবো যদি সেই দুর্গাকে মানে তার অবয়ব দেওয়া যায়। বেশ,
খেড়তা 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 খেড়তা। ঝাউর গিজা গিজগিনিতা ঝাউর গিজা তা তা ঝাউর গিজা গিজগিনিতা ঝাউর গিজা তা ঝাউর গিজা গিজগিনিতা ঝাউর গিজা তা তা ঝাউর গিজা গিজগিনিতা ঝাউর গিজা তা তা। আমি সেই দুর্গা যে রোজ সকালে ক্যানিং লোকালে বালিগঞ্জে নামে সবজির ঝুড়ি নিয়ে। আমি সেই দুর্গা নিউ টাউনে নিয়ন আলোয় রাত 12টায় যে নিজের ছায়া দেখে চমকে ওঠে। আমি সেই দুর্গা মাছের ঝোলে নুন বেশি হয়েছে বলে যে চিলে কোঠায় ফুঁপিয়ে কাঁদে। আমি সেই দুর্গা লাশ কাটা ঘরে যার পেট চিড়লে জন্ম নেয় আগামী। ভিড় বাসে কন্ডাক্টর হাঁকে, আসতে লেডিস, কোলে বাচ্চা। আমি সেই দুর্গা যার বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, যে নিজের কাঁধে তুলে নিতে পারে পরিবার, পড়শি, দেশ, কিন্তু সইতে পারে না অপমান। আমি সেই দুর্গা যে প্রসব করে জীবন, পালন করে সন্ততি। ভিড়বাসে সামলাতে হয় বুক, বিছানায় ল্যাপটপ, অফিসে বসের অনুগ্রহ, আর পাড়ায় শকুন চোখের সুখ। আমি সেই দুর্গা যাকে নিয়ে যা খুশি করা যায়। আমার শরীর নিয়ে শিল্প করা যায়, ব্যবসা করা যায়, আমাকে পুজো করা যায়, পার্বণে ডাকা যায়। আমাকে সামনে রেখেই আমাকেই অস্বীকার করে আমার গর্ভে রোপণ করা যায় ভ্রূণ। আমি সেই দুর্গা যে তোমার মা নয়, সন্তান নয়, প্রেমিকা নয়, বন্ধু নয়, এমনকি মানুষও নয়, একটা ধারণা মাত্র। সেখানেই খেদ, বেদ ও নির্বেদ। কে খুন হয়েছে জানেন? আসলে কেউ খুন হয়নি, খুন হয়েছে ধারণা। তাই শোরগোল নয়তো বিসর্জন। বিশ্বাস করুন, আমি সেই দুর্গা। হো, তাই নাকি? বাসন্তীর না গোসাবার, অথবা লালবাতির মোড়ে লিপস্টিক লাগানো ভরে শরীরের মধ্যে কি পেলে? আমি সেই দুর্গা যার শরীরের মধ্যে মন আছে, মনের একটা জগৎ আছে, জগতের একটা শরীর আছে, শরীরে তবু প্রশ্ন আছে, প্রশ্ন আছে ভালোবেসে। শিল্প তো তাই সহবাসে। আমি সেই দুর্গা যে হঠাৎ দখল নিতে পারে রাত, যার আর্তনাদে কেঁপে ওঠে মাটি ও মসনদ, জেগে ওঠে শরীর, জেগে ওঠে গ্রাম, শহর, জনপদ। আমি সেই দুর্গা যার কোলে জন্ম নেয় নবী, যিশু ও চৈতন্য, যার স্তনে পুষ্ট হয় শৈশব, যার স্নেহে সুরক্ষিত কৈশোর, যার শাসনে নিয়ন্ত্রিত যৌবন, যার কোলে মাথা রেখে বাঁচার ইচ্ছা জাগে।
আমি বীজ, আমি ভূমি, আমি নারী, বাসব নন্দিনী, কৈলাস নন্দিনী,